আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি পাশ করি সায়েন্স অ্যান্টিবায়োটিকে। আজকে আমরা পড়ব আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি পাশ করি সায়েন্স অ্যান্টিবায়োটিকে। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় ভেক্টর। ভেক্টর পড়ার আগে যে বিষয়গুলো আমাদের একটু জানতে হবে, ভেক্টর কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং প্রত্যেক ভর্তি পরীক্ষা প্রত্যেক বছর এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে একদম শুরু থেকে শেষ, একদম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল পরীক্ষাতেই কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে। সবাইকে মনোযোগ দিয়ে পড়বা, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। চলো আমরা বেশি কথা না বলে শুরু করে দিই। তো ভেক্টর জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রাশি। রাশি কি? এই মহাবিশ্বে মানে বিশ্বজগতে আমাদের যা কিছু আছে সব কিছুর মধ্যে যাকে আমরা পরিমাপ করতে পারি তাই একটি রাশি। মানে যেটাই পরিমাপ করা যায় সেটাই একটি রাশি। এটা হইতে পারে ভর, এটা হইতে পারে বল, এটা হইতে পারে ওজন, দৈর্ঘ্য, দীপন তীব্রতা বা হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্য, সব কিছু একটা রাশি। তো রাশি হচ্ছে দুই প্রকার রাশির মধ্যে একটা হচ্ছে তোমার স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি জিনিসটা কি? ধরো একটা পাইপ, ঠিক আছে? এই যে পাইপটার দৈর্ঘ্য তুমি বের করতে চাইতেছো, লেংথ। এই লেংথ বের করার জন্য তোমার কিন্তু শুধুমাত্র এই একটা স্কেল দিয়ে তুমি মাপলেই পাইতেছো দৈর্ঘ্য ধরো 100 মিটার, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু দরকার নেই। এটা কোন দিক থেকে কোন দিকে আছে, উত্তর থেকে দক্ষিণ নাকি পূর্ব পশ্চিমে আছে, এটা তোমার জানার কোনো দরকার নাই। তুমি চাও দৈর্ঘ্য, শুধুমাত্র দৈর্ঘ্যটা মাপতেলেই পেয়ে যাচ্ছ। আরেক ধরনের রাশি আছে। ধরো এই জায়গায় তোমার বাসা আর এখানে তোমার বন্ধু বা বান্ধবীর বাসা। তো তুমি আমাকে বললা যে আমার বাসা থেকে আমার বন্ধুর বাসার দূরত্ব 2 কিলোমিটার, ঠিক আছে? ধরো এদিক থেকে তোমাদের দূরত্ব 2 কিলোমিটার। তো আমাকে বললা যে 2 কিলোমিটার। এখন তুমি যদি বলো তোমার বাসা থেকে তোমার বন্ধুর বাসা দূরত্ব 2 কিলোমিটার, আমি কি এটা জানবো ওর বাসাটা আসলে কোথায়? কারণ এটা তো যে কোনো দিকে হইতে পারে, যে হচ্ছে তোমার 2 কিলোমিটার উত্তরে, 2 কিলোমিটার দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, যে কোনো দিকে হইতে পারে। এখন তুমি যদি আমাকে বলো যে আমার ওই বন্ধুর বাড়ি আমার বাসা থেকে উত্তর দিকে 2 কিলোমিটার বা দক্ষিণ দিকে 2 কিলোমিটার, তাহলে কিন্তু আমি সঠিক অবস্থানটা জানতে পারবো যে তোমাদের বন্ধুর বাসাটা আসলে কোথায়। আর এই যে তোমার আসলে জানতে পারতেছে, এজন্য আমার কি কি দরকার হইতেছে? মানও দরকার হইতেছে, মানে 2 কিলোমিটারও দরকার হইতেছে, উত্তর দিক মানে কোনো একটা দিক এটাও দরকার হইতেছে, ঠিক আছে? তো এই যে যেই ধরনের রাশিতে দিকের কোনো ইফেক্ট নাই, দিকের দরকার হয় না এর বা পুরোপুরি মানটা প্রকাশ করতে, সেটা হচ্ছে তোমার স্কেলার রাশি। আর যার দরকার হয় সে হচ্ছে তোমার ভেক্টর রাশি, যাকে নিয়ে আমাদের এই অধ্যায়ে সকল পড়াশোনা আজকে, ঠিক আছে? তো এই যে ভেক্টর রাশি, তার একদম বাংলা কথা এটা মুখস্থ রাখবা যে যে রাশির মান আছে কিন্তু কোনো দিকের দরকার নাই, সে হচ্ছে স্কেলার রাশি। আর যার মান ও দিক উভয়ই দরকার আছে, মানে শুধুমাত্র মান বা শুধুমাত্র দিক দিয়ে যার সঠিকভাবে প্রকাশ করা যায় না যাকে, সে হচ্ছে ভেক্টর রাশি। উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এই উদাহরণগুলো খুবই বারবার পরীক্ষায় আসে। স্কেলার রাশি কোনগুলা? দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, দ্রুতি এবং কাজ। এছাড়াও আরো অনেকগুলা আছে তোমার যারা স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনগুলা? সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন, ঠিক আছে? এর বাইরেও অনেক ভেক্টর রাশি আছে, আমরা পড়তে পড়তে আরো অনেক কিছু জানবো। তো এখন আমরা দেখব কয়েক ধরনের ভেক্টর সম্বন্ধে, যেগুলো নৈর্ব্যক্তিক থেকে খুব ফ্রিকুয়েন্টলি আসে। তো প্রথমে আসতেছে তোমার সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কি? সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। আরেকটা জিনিস আছে, ধরো সমান ভেক্টর। সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় আর তাদের দিক যদি একই হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে। পার্থক্যটা কিন্তু খুবই সূক্ষ্ম, খেয়াল করছো? এই জায়গায় তোমরা কনফিউজড হয়ে যাও। এখানে বলতেছে সমজাতীয় দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে, শুধুমাত্র দিকের কথা বলছে, শুধুমাত্র দিকের কথা বলছে। যখন এটা হচ্ছে তোমার সদৃশ ভেক্টর, যখন মান এবং দিক উভয়ের কথা বলছে, মানে মানের কথাও বলছে আবার দিকের কথাও বলছে, তখন তারা সমান ভেক্টর। তাইলে সমান ভেক্টর আর সদৃশ ভেক্টরের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? সদৃশ ভেক্টর হচ্ছে যাদের দিক একই কিন্তু মান এক না, তারা হচ্ছে সদৃশ ভেক্টর। আর যাদের মানও এক দিকও এক, তারা সমান ভেক্টর। এখন বিসদৃশ ভেক্টর জিনিসটা কি?
এই যে সদৃশ ভেক্টর বলতেছি না, এটা উল্টা টাইপের সদৃশ ভেক্টর। সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তারা বিসদৃশ ভেক্টর। ঠিক আছে, আবার দেখো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলে একটা কথা আছে। দেখো এইখানে বলছে কি শুধুমাত্র বিপরীত দিকে যারা ক্রিয়া করে তারাই বিসদৃশ। আবার নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় দিক উল্টা কিন্তু মান সমান, সে হচ্ছে বিপরীত ভেক্টর। তাইলে আমরা কি কি জানলাম? সদৃশ ভেক্টর শুধুমাত্র দিক একই হলে সদৃশ ভেক্টর, তারপরে যদি বিসদৃশ দিক উল্টা হইলে বিসদৃশ, যদি মান ও দিক দুইটাই সমান হয় তাহলে সমান ভেক্টর, আর যদি তোমার বিপরীত দিকে ক্রিয়া করে আবার মান হচ্ছে সমমানের সমজাতীয় ভেক্টর, তাহলে তারা বিপরীত ভেক্টর। আরেকটা ভেক্টর কি? একক ভেক্টর। একক ভেক্টর আসলে কি? যেই ভেক্টরের মান এক সেই একক ভেক্টর। একদম সোজা বাংলা কথা, কি যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলে। এখন একক ভেক্টর পাইতে গেলে কি করতে হয়? মান হইতে হইবে এক। তার মানে কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয়, ধরো এই যে তোমার 5i একটা ভেক্টর, ঠিক আছে, এই 5i একটা ভেক্টর, এর যদি আমি মান দিয়ে ভাগ করি, এর মান হচ্ছে তোমার ধরো 5, ঠিক আছে, এই 5 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে? 1i থাকে না? এই মান এক হয়ে গেল না? তো এই যে যেই ভেক্টরগুলোর মান এক তারা হচ্ছে তোমার একক ভেক্টর। ক্লিয়ার? তো এরপর আছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর জিনিসটা কি? ধরো প্রসঙ্গ কাঠামো সম্বন্ধে তোমরা একটা কথা শুনছো, বইতে অনেকবার পড়ছো যে প্রসঙ্গ কাঠামো কি জিনিস। তো এই প্রসঙ্গ কাঠামো দুই ধরনের হইতে পারে, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। এই যে প্রসঙ্গ কাঠামোটা হয় এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করে, মানে কোনো ভেক্টর যদি কোনো স্থানাঙ্ক কোনো প্রসঙ্গ কাঠামোতে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করে, সে হচ্ছে অবস্থান ভেক্টর। এটা দ্বিমাত্রিকও হইতে পারে, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হইতে পারে। এখন ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিকটা তোমরা সবাই জানো যে তোমার হচ্ছে এরকম ওই যে এক্স অক্ষ থাকে আর ওয়াই অক্ষ থাকে, এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ, এখানে 0 0 থাকে ওয়াই অক্ষ। আর ত্রিমাত্রিকে তোমার তিনটা থাকে, ধরো এই একটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আরেকটা অক্ষ থাকে এই বরাবর, মানে তোমার উপরের দিকে, এটা আমরা সুবিধার্থে এইদিকে আঁকায় থাকি, এটা জেড অক্ষ বলে। ঠিক আছে, তো এখান থেকে মোটামুটি ক্লিয়ার। এগুলা ফ্রিকুয়েন্টলি নৈমিত্তিক পরীক্ষায় আসে। আরও কিছু নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে, এরকম আরও কয়েকটা টার্ম আছে, এগুলো তোমরা তো মোটামুটি জানো। এরপর আমরা এসে কিছু সূত্র দেখব। এই সূত্রগুলো আসলে তোমাদের নৈমিত্তিকে সরাসরি আসে, মানে পরীক্ষায় সরাসরি বলে অমুক সূত্রটি লিখো। তো এই সূত্রগুলো আসলে তোমরা দেখলেই চিনতে পারবা কোনটা কি। আসলে বিনিময় সূত্র হচ্ছে তোমার যোগের সূত্র, আর সংযোগ সূত্রে ব্র্যাকেট থাকে, পার্থক্যগুলো খেয়াল রাখবা, ব্র্যাকেট থাকে। আর বন্টন সূত্রে গুণ থাকে, এই যে এম গুণ আকারে আছে, ব্যাপারটা বুঝতে পারছো? দেখো বিনিময় সূত্রে প্লাস শুধুমাত্র যোগ থাকে, সংযোগ সূত্রে তোমার হচ্ছে ব্র্যাকেট থাকে, আর বন্টন সূত্রে গুণ থাকে, এম গুণ করা হয়েছে। তো ভেক্টরের যোগ এবং বিয়োগ, ভেক্টরের যোগের কয়েকটা পদ্ধতি আছে। তো ভেক্টরের যোগের জন্য আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ত্রিভুজ পদ্ধতি। ধরো তোমার হচ্ছে এ একটা ভেক্টর, আর বি হচ্ছে আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে যদি আমরা ত্রিভুজের মতো বানাইতে চাই, ধরো আমি কি করব, এ ভেক্টর, ওর পাদবিন্দু তো এইটা, আর প্রান্তবিন্দু এইটা, ওর প্রান্তবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব, এই বিন্দুটা এইখানে স্থাপন করব, এই বিন্দুটা এইখানে স্থাপন করব। তাহলে এখান থেকে বি ভেক্টরকে আমি ধরো এদিকে নিয়ে গেলাম, আর এটা হচ্ছে তোমার ওর প্রান্তবিন্দু বি ভেক্টর। তো দুইটা ভেক্টর যদি এমনভাবে স্থাপন করতে পারি, তাহলে তোমার এ থেকে এই বি এর প্রান্তবিন্দু পর্যন্ত যে ভেক্টরটা থাকবে এটাই হবে তোমার এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাকে বলে ত্রিভুজ সূত্র। এখন দেখো ব্যাপারটা, এ ও বি দুটি ভেক্টর, বি এর আদি বিন্দু এ এর প্রান্ত বিন্দুতে স্থাপন করলে, বি এর আদি বিন্দু আমরা এ এর প্রান্ত বিন্দু স্থাপন করছি, এবং এ এর আদি বিন্দু থেকে বি এর প্রান্ত বিন্দু সংযোজক সরল রেখাংশ হলো ভেক্টর এ এবং বি এর যোগফল। ঠিক আছে, তো আমরা এটা ক্লিয়ার। আরেকটা পদ্ধতি আছে যোগের, ত্রিমাত্রিক স্থানাঙ্ক পদ্ধতি। এই যে তোমার ধরো এ এক্স, এ ওয়াই, এ জেড, এইগুলাকে একটু অদ্ভুত লাগতেছে না দেখতে? তো আগে জানতে হবে আই জে কে এগুলা কি। এগুলা হচ্ছে তোমার ত্রিমাত্রিক স্থানাঙ্কিক অবস্থান ভেক্টরের কথা বলছিলাম। তো ত্রিমাত্রিক স্থানাঙ্কে কোন একটা ভেক্টরের অবস্থান প্রকাশ করতে গেলে আই জে কে বিন্দুগুলা লাগে। ঠিক আছে, তো এই যে যখন ত্রিমাত্রিক স্থানাঙ্কে দুইটা ভেক্টর দেওয়া থাকবে, যে এ ভেক্টরটা এইরকম একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, বি ভেক্টরের এইভাবে প্রকাশ করা দেওয়া থাকতে পারে,
তখন তোমার কি হবে, জাস্ট যখন তুমি যোগ করবা a প্লাস বি সমান সমান ax প্লাস bx, এই দেখো ax প্লাস bxi, ay প্লাস byj, az প্লাস bz কে, একদম খুবই সিম্পল, জাস্ট যোগ করে ছেড়ে দেবা। এরকম ধরো মনে করো যে a ভেক্টর দেওয়া আছে, a ভেক্টর সমান সমান 5 প্লাস 6j মাইনাস 3k এরকম দেওয়া আছে। বি ভেক্টর দেওয়া আছে ধরো মনে করো 4i প্লাস 7j, তারপর হচ্ছে তোমার প্লাস 2k এরকম বলবে যে দুইটা যোগফল বের করো, a প্লাস বি বের করো, a প্লাস বি বের করো, এরা দুইটা ভেক্টর। ঠিক আছে, a প্লাস বি বের করতে গেলে তোমার কি করতে হবে দেখো, ax প্লাস ay মানে 4 আর 5 9i প্লাস 6 আর 7 13j। এখন দেখো এই যে মাইনাস আছে, -3 আর +2 তার মানে কি -1, তার মানে কে, এটা হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? তো এরপর আসতেছে তোমার বিয়োগ। বিয়োগ কি জিনিস? বিয়োগের ওই একটা ত্রিভুজ সূত্র আছে, ত্রিভুজ সূত্রটা হচ্ছে তোমার এই যে এই জায়গায় যা হয়েছিল মানে ওই যোগের মতোই কাছাকাছি। ধরো বি এর আদি বিন্দুতে এ এর প্রান্তবিন্দু স্থাপন করলে বি এর আদি বিন্দুতে এ এর প্রান্তবিন্দু মানে হচ্ছে তোমার ওই সেম সিচুয়েশনটা করতে হবে আমাদের, যে এই যে এ আবার এইদিকে হচ্ছে তোমার বি আমি স্থাপন করে দিছি, করলাম, করার পরে কি হইলো, বি এর প্রান্তবিন্দু থেকে এ এর প্রান্তবিন্দু সংযোগ সরল রেখাংশ হলো বি এর প্রান্তবিন্দু থেকে এইটা থেকে এইদিকে মানে এই যে এইটা। ঠিক আছে, সংযোগ সরল রেখাংশ হলো এ ও বি এর বিয়োগফল, ওকে, এ মাইনাস বি দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার গেল বিয়োগের ত্রিভুজ সূত্র। ঠিক আছে, এখন এটারে আরো একটু তোমার অন্যরকম ভাবে আসতে পারে। তোমার হচ্ছে ওই যে কিছু সূত্র থাকে যে হলো তোমার এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর এরকম করতে বলে। ঠিক আছে, উল্টায় দিয়ে যোগ করলেও বিয়োগফল পাওয়া যায়। তো এটা তোমরা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী বুঝতে পারবা কখন কি করা লাগবে। এগুলো আসলে অত ইম্পর্টেন্ট না, কিন্তু যারা বীজগণিত মোটামুটি পড়াশোনা করছো তারা এগুলা ইজিলি সলভ করতে পারবা। তো তারপরে আসতেছে লব্ধি সংক্রান্ত, সবচেয়ে বেশি নৈর্ব্যক্তিক যে জায়গা থেকে আসে সেটা ব্যাপারটা হচ্ছে তোমার লব্ধি। তো লব্ধি কি জিনিস? লব্ধি হচ্ছে, লব্ধির দুইটা জিনিস থাকে, মান থাকে আর হচ্ছে তোমার কোণ থাকে। ঠিক আছে, ধরো তোমার হচ্ছে তুমি দুইটা বলে এক জায়গায় কাজ করতেছো, বলটা যে বরাবর কাজ করতেছে ওইটা হচ্ছে তোমার লব্ধি। ঠিক আছে, ধরো মানটা বের করার জন্য কি হয়, এই যে সূত্রটা আছে আর প্লাস 2p cos আলফা আর থিটা সমান tan ইনভার্স q sin a বাই p প্লাস q cos a। এখন এইটা থেকে সরাসরি অঙ্ক খুব কম আসে। যেই ব্যাপারটা সবচেয়ে বেশি নৈর্ব্যক্তিক আসে সেটা হচ্ছে তোমার সর্বোচ্চ লব্ধি কত, সর্বনিম্ন লব্ধি কত। ঠিক আছে, মাথায় রাখবা সর্বোচ্চ লব্ধি কত, সর্বনিম্ন লব্ধি কত, লম্বভাবে কাজ করলে লব্ধি কত, এরকম মানগুলো আসে পরীক্ষায়। ধরো সর্বোচ্চ লব্ধি বের করতে হবে, তাহলে এই যে তোমার এই যে পুরাটা পি হচ্ছে তোমার একটা ধ্রুব থাকবে, ধ্রুব মান থাকবে, কিউ ধ্রুব মান থাকবে, ভ্যারিয়েবল হচ্ছে কজ আলফার মান মানে কোণ চেঞ্জ হয়। ঠিক আছে, তো কোণ চেঞ্জ করলে কি হয়, তোমার কজ আলফার মানের উপর ডিপেন্ড করতেছে এই আর এর সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত। কজ আলফার সর্বোচ্চ মান কত, এই কজ আলফার মানটা -1 থেকে তোমার +1 মধ্যে, এটার মধ্যে ঘোরাফেরা করতে থাকে সব সময়। ঠিক আছে, কোণের মানগুলা তোমার এই -1 থেকে +1 মধ্যে। সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান হচ্ছে +1। যখন আমি কজ আলফার মান +1 বসাবো তখন লব্ধি আসবে কত, আর ম্যাক্স, আমি ধরলাম যে সর্বোচ্চ আর ম্যাক্স, তাহলে তোমার p² প্লাস q² প্লাস, দেখো কজ আলফার মান যদি 1 হয় তাহলে থাকবে কি 2p q। একটা ছোট্টবেলায় একদম মনে করো যে শিশুকালে সূত্র পড়ছিল না, a² প্লাস b² প্লাস 2ab সমান a প্লাস b হোল স্কোয়ার। তো ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, p প্লাস কিউ হোল স্কোয়ার, এই তোমার রুট আর স্কোয়ারে কাটা থাকবে p প্লাস কিউ। তাহলে যখন বলবো সর্বোচ্চ লব্ধি কত, তখন জাস্ট ওই বল দুইটা বা হচ্ছে যে টার্ম দুটো থাকবে ওই দুটো যোগ করে দিলেই সর্বোচ্চ লব্ধি পাওয়া যাবে। আর সর্বনিম্ন লব্ধি কোনটা, সর্বনিম্ন লব্ধির জন্য তোমার এই যে কজ আলফার মান সর্বনিম্ন হইতে হবে। কজ আলফার সর্বনিম্ন মান কত, -1, তাহলে -1 যদি আমি বসাই আর মিনিমাম, আর মিনিমাম যখন √p² প্লাস q² তোমার হচ্ছে প্লাস 2p q, আর কজ আলফার মান -1, তাহলে -1 যদি আমি বসাই তাহলে এরকম পাবো p² প্লাস q²। এই দেখো -1 আগে চলে আসে -2p q। এখান থেকে আরেকটা সূত্র যায়, ছোট শিশুকালের সূত্র, p² প্লাস q² মাইনাস 2p q। এখানে কোন সূত্রটা যায়, p মাইনাস q হোল স্কোয়ার। ঠিক আছে,
তো এই সূত্র স্কোয়ার আর রুটে কেটে দিলে পি মাইনাস কিউ। এখন তোমার এইটারে আমরা একটু অন্যভাবে লিখি, আমরা এরকম লিখি পি ভ্যারিয়েবল কিউ, মানে ভ্যারিয়েন্স, মানে এদের মধ্যেকার অন্তর কত, অন্তর পি অন্তর কিউ, পি আর অন্তর ডিফারেন্স কত পি আর কিউ এর। তো এটা কেন বলি, লব্ধি কখনো মাইনাস হইতে পারে না, ঠিক আছে। ধরো কিউ যদি বড় হইতো তাহলে এখানে পি মাইনাস কিউ হইলে তোমার লব্ধি মাইনাস হয়ে যেত না, লব্ধি কখনো মাইনাস হয় না। তো হচ্ছে মান কখনো, মানে মান কখনো মাইনাস হয় না, লব্ধির মান কখনো মাইনাস হয় না। দিক তোমার ভিন্ন হইতে পারে, দিক উল্টা হইলে মাইনাস হইতে পারে, কিন্তু লব্ধির মান কখনো মাইনাস হবে না। তো এটার জন্য আমাদের কি লাগবে, অন্তর লাগবে, জাস্ট পি অন্তর কিউ। তো এটা হচ্ছে তোমার আর মিনিমাম। তো যখনই তোমার বলবে যে ম্যাক্সিমাম আর এর মান বের করো, তখন তোমরা জাস্ট এইটা খাটবে, আর যদি মিনিমামের মান চায় তাহলে এইটা খাটবে, ঠিক আছে। একদম এক কথায় উত্তর, মুখস্থ উত্তর দিয়ে দেবা। এখন কিছু কোশ্চেন থাকতে পারে যে কখন লব্ধির মান সর্বোচ্চ হয়। তোমার সর্বোচ্চ লব্ধির মান হয় +1 হইলে কজের মান, কজের মান +1 কখন, কজ আলফার মান যখন 0 ডিগ্রি, মানে মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি, তখন হচ্ছে তোমার আলফার মান সর্বোচ্চ, মানে +1। আর সর্বনিম্ন মান কোন সময় হয়, যখন আলফার মান -1, তখন হচ্ছে এটা হবে এরকম। আর সর্বনিম্ন -1 কখন হয়, যখন আলফার মান 180 ডিগ্রি হয়, তখন হচ্ছে তোমার মাইনাস হয়। এখন এটা একটু ঘুরেও লিখতে পারে, তোমার 0 ডিগ্রি আর হচ্ছে 2 পাই লিখতে পারে, পাই লিখতে পারে, পাই এর মান কিন্তু 180 ডিগ্রি, সবসময় মাথায় রাখবা, পাই সমান সমান 180 ডিগ্রি। তো হচ্ছে কখন আসবে তোমার লব্ধি সর্বোচ্চ হবে কখন, আলফার মান 0 ডিগ্রি হলে। লব্ধি সর্বনিম্ন হবে কখন, আলফার মান 180 ডিগ্রি হলে। আর তো বুঝতে পারছো কি করা লাগবে। তো এরপর আসতেছে যে ব্যাপারটা, নদী ও নৌকা সংক্রান্ত কিছু অঙ্ক থাকে। এটা খুবই খুবই কমন পরীক্ষায়, তোমরা ছোটবেলা থেকে করে আসতেছো। বড় অঙ্ক থাকে তোমার হচ্ছে সৃজনশীলের, ছোট অঙ্ক থাকে, ছোট ছোট কিছু টার্ম থাকে নৈবেত্তিকে। তো আমরা ছোট ছোটগুলো দেখবো, বড়গুলো দেখার আমাদের দরকার নাই খুব একটা, কারণ তোমাদের তো এখানে সৃজনশীল পরীক্ষা তুমি দিচ্ছ না। তো যেই কোশ্চেনগুলো ফ্রিকুয়েন্টলি আসে, ধরো মনে করো একটা নদী দেওয়া থাকে, ধরো এইটা একটা নদী, ঠিক আছে। নদীতে এরকম এরকম পানি আছে, তোমরা নৌকায় দিকে চালাবা, নৌকা তোমার পার হওয়া লাগবে। তো নদী পারাপারের প্রয়োজনীয় সময়, ঠিক আছে, নদী পারাপারের প্রয়োজনীয় সময় হচ্ছে, ধরো তুমি নৌকাকে যখন রওনা দিবা এই জায়গা থেকে একটা বলের যে কোনো দিকে, একটা বেগের দুইটা উপাংশ থাকে, দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে উলম্ব উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। ধরো তুমি নৌকা রওনা দিলে, এই যে ভি সাইন আলফা না, তোমার ভি বেগে ধরো তুমি এদিকে রওনা দিছো, তোমার বেগের দুইটা উপাংশ আছে, ধরো তোমার এদিকে পার হওয়া লাগতেছে, তাই না, কারণ নদীর তো একটা বেগ আছে, এই জন্য তোমার এই দিকে রওনা দেওয়া লাগতেছে ভি বেগে। এখন এই যে তুমি যাইতেছো, তোমার তো দুইটা উপাংশ আছে, তোমার এই যে বেগের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে তোমার এই বরাবর, আর একটা হচ্ছে এই বরাবর। এই উপাংশটা হচ্ছে ভি কজ আলফা, আর এই উপাংশটা হচ্ছে তোমার ভি সাইন আলফা। তো এখন এই নদীর তোমার পুরো যদি প্রস্থটা ডি হয়, ধরো নদীর প্রস্থ হচ্ছে তোমার ডি, তাইলে তোমার নদীর প্রস্থ বরাবর যেই বেগটা কাজ করছে ওইটাই তো তোমার কার্যকর শুধুমাত্র, কারণ এই উপাংশটা তো কার্যকর না, তোমার শুধুমাত্র এই উপাংশটা কার্যকর। তাইলে তোমার নদী পারাপারের প্রয়োজনীয় সময় বের করতে হলে টি সমান সমান ডি বাই সাইন আলফা, মানে তুমি কত কোণে এদিকে রওনা দিতেছ, এই যে এইটা হচ্ছে তোমার আলফা। এখন আরেকটা ব্যাপার, সর্বনিম্ন সময় পার হতে চাইলে, সর্বনিম্ন সময় পার হতে চাইলে তোমার ভি সাইন আলফার মান তোমার হচ্ছে সর্বোচ্চ হইতে হবে। ভি সাইন আলফার মান সর্বোচ্চ কত, ভি হইতে পারে, কারণ সাইনের সর্বোচ্চ মান 1, মাথায় আছে কিনা, সাইনের কজের মান 1 থেকে -1 মধ্যে ঘোরাফেরা করে। তাইলে তোমার এই সাইন আলফার সর্বোচ্চ মান 1, সর্বোচ্চ মান 1 হইলে কি ভি থাকবে। তাইলে যদি সর্বনিম্ন সময় তুমি পার হইতে চাও, তাহলে টি সমান সমান ডি বাই ভি, ডিরেক্ট সরাসরি। আর হচ্ছে সোজাসুজি অপর পারে, এটা একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। সোজাসুজি অপর পারে মানে তুমি ধরো এখান থেকে রওনা দিলে, তুমি এইখানে পৌঁছাইতে চাইতেছো, কিন্তু নদীতে তো একটা বেগ আছে বাবা, তোমার তো সরাসরি পার হইতে দেবে না। তখন তোমার কি করতে হবে, তখন তোমার রওনা দিতে হবে কি এই দিকে রওনা দিলে তোমার হচ্ছে লব্ধি বেগ অনুযায়ী তুমি এইখানে কোথাও একটা, এইখানে বরাবর পৌঁছাইতে হলে তোমার এই দিকে রওনা দিতে হবে। এখন কত কোণে রওনা দিতে হবে, তো আমি তোমার একটা কোশ্চেন দিয়েই তোমার হচ্ছে উদাহরণটা দেই। তোমাদের একদম সবচেয়ে কমন পরীক্ষা থাকে কি, তোমার নৌকার বেগ নদীর বেগ একটা উঠে একটা আরেকটার তোমার দ্বিগুণ থাকে, যে হচ্ছে বেশিরভাগ স্রোতের বেগের দ্বিগুণ থাকে নৌকার বেগ। ধরো নৌকার বেগ দেওয়া আছে 3, স্রোতের বেগ থাকে 1.5, মনে করো যে নৌকার বেগ আছে 6, স্রোতের বেগ থাকবে 3, এরকম থাকে। তো এরকম থাকলে কি হয়, এই সূত্রটা অ্যাপ্লাই হয়।
এই সূত্রটা অ্যাপ্লাই করলে দেখবে মান 120 ডিগ্রি চলে আসে। এইটা মুখস্থ রাখবা, মুখস্থ মান। যখন দেখবা যে স্রোতের বেগ ডাবল, মানে স্রোতের বেগের ডাবল হচ্ছে নৌকার বেগ, তখন ঠাপ করে আপনার 120 না 20 ডিগ্রি দাগায় দিয়ে দেবা, খেল খতম। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবা। আর যদি তুমি সোজাসুজি অপরবার যাইতে চাও, বেগ যদি মনে করো একটা একটা দ্বিগুণ থাকে, মনে করবে যে তোমার এই কোণটা হইতে হবে 120 হলে সরাসরি ওই পারে পৌঁছাইতে পারবা। তো এরপর আসতেছে তোমার হচ্ছে উপাংশগুলা, ওই যে একটু বলছিলাম ভি সাইন আলফা আর ভি কজ আলফা। ভি কজ আলফা হচ্ছে আনুভূমিক উপাংশ, ভি সাইন আলফা হচ্ছে উলম্ব উপাংশ। এফ কজ আলফা, এফ সাইন আলফা, এফ হচ্ছে তোমার মূল বল। এখন লন রোলার ঠেলা, এটা খুবই মনে করো ইন্টারেস্টিং একটা কোশ্চেন থাকে। এখন তোমরা কি জানো লন রোলার ঠেলা কেন কঠিন টানার তুলনায়? এখন ধরো তুমি একটা লন রোলার ঠেলতেছো, মানে এরকমভাবে ঠেলতেছো, তো ঠেলতে গেলে কি হইতেছে, ঠেলতে গেলে তুমি এই যে নিচের দিকে কাজটা করতেছো না, তুমি কিন্তু সামনের দিকে ঠেললেও ও কিন্তু নিচের দিকে কাজ করতেছে। তো এখন এই বলের দুটো উপাংশ আছে তোমার, একটা হচ্ছে তোমার উলম্ব উপাংশ আর একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। আনুভূমিক এফ কস থিটা আর উলম্ব উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। এফ সাইন থিটা কাজ করতেছে নিচের দিকে আর উলম্ব উপাংশ সামনের দিকে। তো তুমি সামনে কেন যাইতেছো? এফ কজ আলফার জন্য যাইতেছো, এফ কস থিটার জন্য সামনে যাইতেছো, আর নিচের দিকে কাজ করতেছে কি এফ সাইন থিটা। এখন এই যে যখন দুইটা এফ সাইনের নিচে কাজ করতেছে, নিচে কিন্তু আরো একটা বল কাজ করতেছে, ওই যে লন রোলার ওজনটা ছিল, ওজনও কিন্তু নিচের দিকেই কাজ করতেছে। তাইলে তোমার নিচের দিকে দুইটা বল কাজ করতেছে, ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা কাজ করতেছে, তাই কি না? এখন যখন তুমি লন রোলারটাকে টানবা, মানে তুমি উপরের দিকে কাজটা করতেছো, তখন উপরের দিকে আনতেছো, তাহলে টানতে গেলে তোমার বল তো তোমার এইদিকে কাজ করতেছে, তো ওর উলম্ব অনুভূমিক উপাংশ হচ্ছে তোমার পিছন দিকে, মানে সামনের দিকে, এদিকে যাইতেছে। আরেকটা যে উলম্ব উপাংশ এটা কাজ করতেছে কি উপরের দিকে, এফ সাইন থিটা। তাইলে এই জায়গায় তোমার এই যে লন রোলারটা ছিল, ওর হচ্ছে তোমার মোট কার্যকর বল কত ছিল? ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা ছিল না? ওর ক্ষেত্রে কার্যকর বল কত? ওর ক্ষেত্রে কার্যকর বল ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। তাইলে কোনটা বেশি? একটা প্লাস একটা মাইনাস, তাহলে অবশ্যই এটা বেশি। তাহলে যেটা নিচের দিকে কাজ করতেছে বেশি, ওইটা বেশি কঠিন। সো লন রোলার ঠেলার থেকে টানা সহজ, টানার থেকে ঠেলা কঠিন। তো এরপর আসে তোমার ভেক্টরের গুণ। এতক্ষণ তো লব্ধি নিয়ে অনেক আলাপ আলোচনা করলাম, এখন আসি আমাদের গুণ। তো ভেক্টরের গুণ হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে তোমার ভেক্টর গুণ আর একটা স্কেলার গুণ। তো যেই গুণ মানে ভেক্টরের যেই গুণের গুণফল তোমার হচ্ছে ভেক্টর রাশি হয়, সে হচ্ছে ভেক্টর গুণ। মনে রাখবা, যেই দুটি ভেক্টরের গুণফল যদি ভেক্টর রাশি হয়, সে হচ্ছে ভেক্টর গুণ, আর যদি স্কেলার রাশি হয় তাহলে স্কেলার গুণ। সো এই যে এটা দুইটার আরো দুইটার নাম আছে সুন্দর, তোমার হচ্ছে স্কেলার গুণটা তোমার ডট গুণ বলে, আর এই ভেক্টর গুণরে বলে তোমার হচ্ছে ক্রস গুণ। যেমন পরীক্ষার সময় দেখতে পাবো, যদি মাঝখানে এরকম চিহ্ন থাকে, মানে ক্রস চিহ্ন থাকে, সেটা হচ্ছে ভেক্টর গুণ। আর যদি মাঝে একটা ফোঁটা থাকে সেটা হচ্ছে স্কেলার গুণ। মনে থাকবে তো? তারপর আসতেছে কি, এখন কিছু টার্ম আছে, ঠিক আছে? টার্মগুলা কিরকম? ধরো দুইটা, যখন এটা ভেক্টর রাশি হবে তখন হচ্ছে তোমার সূত্রটা হচ্ছে তোমার ইটা পি কিউ সাইন আলফা। এটা হচ্ছে মান, পি কিউ সাইন আলফা হচ্ছে তোমার ভেক্টর গুণের মান, পি কিউ সাইন আলফা। সূত্র হচ্ছে কি তোমার, ধরো যদি পি আর কিউ দুটো বল হয়, তাহলে হচ্ছে তোমার গুণফল যদি আর হয়, তাহলে পি ক্রস কিউ, এটা হবে তোমার ইটা পি কিউ সাইন আলফা, ঠিক আছে? দুইটার মধ্যবর্তী কোণ। এখন এইটা তো মান, আর দিক হচ্ছে দিকটা হচ্ছে তো ডান হস্ত নিয়ম আছে না, যে ভেক্টর যদি তোমার এই বরাবর কাজ করে, তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলি এইদিকে বরাবর তোমার গুণফল কাজ করবে। তো ওই যে ওইটা পরীক্ষা খুব একটা আসে না, তো মানটা খেয়াল রাখবে, পি কিউ সাইন আলফা হচ্ছে ওদের মান। আর ডট গুণের ক্ষেত্রে যেটা কি তোমার হচ্ছে পি ডট কিউ সমান পি কিউ কস আলফা, এটা হচ্ছে তোমার মান। এর কিন্তু কোনো দিক নাই, কারণ কি সে স্কেলার রাশি প্রকাশ করতে দিকের প্রয়োজন হয় না, মনে রাখবা। তারপরে হচ্ছে, তো এখন আসো, যদি আলফা সমান 0 হয়, 0 ডিগ্রি হয়, তাহলে এরকম হবে।
ধরো তুমি একটা পাইলা যে তোমার হচ্ছে আর মানে পি ক্রস কিউ সমান সমান 0। তো পি ক্রস কিউ কখন 0 হবে? যখন সাইন আলফার মান 0 হবে। সাইন আলফার মান 0 কোন সময়? 90 ডিগ্রি। তাইলে দুইটা ভেক্টর যদি তোমার পরস্পর এই যে এরকম ভাবে কাজ করে, লম্ব হয়, তাইলে তোমার হচ্ছে পরস্পর লম্ব হইলে সাইন আলফার মান 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি? 0 ডিগ্রি মানে হচ্ছে তোমার পি ক্রস কিউ সমান সমান ধরো 0 বলছে। তো 0 কোন সময়? 0 যখন তোমার সাইন আলফার মান 0। তো সাইন আলফার মান 0 কোন সময়? আলফা সমান সমান সাইন ইনভার্স 0 সমান 0 ডিগ্রি। আলফার মান যখন 0 ডিগ্রি তখন এদের তোমার ক্রস গুণ বা ভেক্টর গুণ হচ্ছে 0। এইগুলা মুখস্থ রাখবা, এইগুলা নৈবিত্তিক আছে সরাসরি, যে পরস্পর সমান্তরাল হলে তাদের ভেক্টর গুণ 0। যখন ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল তখন তাদের ভেক্টর গুণ বা ক্রস গুণ 0। আবার যদি তোমার পি কিউ হয় হচ্ছে তোর মান, তখন কি? সাইন আলফার মান 90 ডিগ্রি, মানে পরস্পর লম্ব হলে ভেক্টর হচ্ছে তোমার দুইটা ওই ভেক্টরের গুণফলই হবে মান, যদি পরস্পর লম্ব হয়। আর যদি একটা উল্টা হয়, মানে আলফার মান 180 ডিগ্রি উল্টা দিকে হয়, তাহলে হচ্ছে তোমার সমান্তরাল এবং বিপরীত দিকে। দেখতে পাচ্ছ? আবার স্কেলার গুণের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যখন 0 ডিগ্রি তখন এরা পরস্পর লম্ব। ব্যাপারটা বুঝছো? ভেক্টর গুণে যখন 0 মানে 0 ডিগ্রি, আলফার মান যখন 0, তখন হচ্ছে মানে ভেক্টর গুণের মান যখন 0 তখন এরা পরস্পর সমান্তরাল, কিন্তু ক্রস গুণ যখন 0 এরা এরা হচ্ছে লম্ব, মানে উল্টা। ভেক্টর আর স্কেলার হচ্ছে তোমার উল্টা। দেখো, স্কেলার রাশিতে যখন ভেক্টর গুণে যখন দুইটার গুণফল 0 তখন এরা পরস্পর সমান্তরাল, কিন্তু এই স্কেলার গুণে যখন তোমার গুণফল 0 এক্ষেত্রে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। খেয়াল করছো তো? এইগুলা তোমার খেয়াল রাখবা, এই পার্থক্যগুলাই ছোট ছোট পার্থক্য, এইগুলার থেকে কোশ্চেন আসে প্রচুর। আবার দেখো যে পরস্পর যখন লম্ব ছিল তখন এদের মান হয়েছিল পি কিউ, আবার স্কেলার গুণের ক্ষেত্রে যখন পি কিউ হয় মান তখন এরা হয় সমান্তরাল। ব্যাপারটা বুঝতে পারছো? উল্টাটা কোন কোন জায়গায়, এটা মাথায় রাখবা। এটা থেকে কিন্তু প্রচুর প্রচুর নৈবেদিক আসে, রেগুলার আসে, ডিরেক্ট নৈবেদিক চলে আসে। তারপর একটা জিনিস আছে তোমার ক্যালকুলাস। ক্যালকুলাস হচ্ছে ভেক্টর অপারেটর থাকে, ভেক্টর অপারেটর দিয়ে তোমরা হচ্ছে যেগুলো নৈবেদিক আসে আমরা ওইগুলো থেকে পড়তেছি শুধু সাধারণত। তো 3টা টার্ম আছে, কার্ল, ডাইভারজেন্স আর হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। তো আমরা গ্রেডিয়েন্টটা আগে একটু জানি। গ্রেডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার ফাংশন, একটা স্কেলার ফাংশন থেকে একটি ভেক্টর রাশি তৈরি করে। ব্যাপারটা বুঝতে পারছো? ধরো তুমি, তোমার সামনে একটা পাহাড় আছে, ঠিক আছে? তুমি ওই পাহাড়ের দৈর্ঘ্যটা জানো, পাহাড়ের উচ্চতা জানো, দৈর্ঘ্যটা কি? এটা কিন্তু একটা স্কেলার রাশি, এর কিন্তু কোনো দিক নাই, এর কোনো দিক নাই। এখন তোমাকে যদি বলে এই যে পাহাড়টা সবচেয়ে তাড়াতাড়ি কোন দিক দিয়ে উপরে ওঠা যাবে, কোন দিক দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি উপরে ওঠা যাবে, তাইলে তোমার কিন্তু ভেক্টর রাশি লাগবে। এই ভেক্টর রাশিটা তৈরি করে হচ্ছে তোমার স্কেলার ফাংশন থেকে ভেক্টর রাশি তৈরি করে। এই ভেক্টর রাশিটা পাওয়া যাবে ওই যে তোমার সবচেয়ে তাড়াতাড়ি, মানে তুমি ভেক্টর অপারেটর দিয়া এটাকে গুণ করে দাও, মানে হচ্ছে গ্রেডিয়েন্টকে গুণ করো, তাই ওই স্কেলার রাশি মানে উচ্চতাটাকে গুণ করে দাও, তাহলে যেই মানটা পাবা গ্রেডিয়েন্ট পাবা, গ্রেডিয়েন্টটা হবে সবচেয়ে তাড়াতাড়ি কোন জায়গা দিয়ে তোমার পাহাড়ের উপরে উঠা যাবে। তাই গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্টের ফলাফল হচ্ছে একটা ভেক্টর রাশি হয় সবসময়, একটা ভেক্টর রাশি হবে কোথা থেকে? একটা স্কেলার ফাংশন থেকে, স্কেলার ফাংশন থেকে ভেক্টর রাশি তৈরি করে। তো এরপর আসতেছে তোমার ডাইভারজেন্স। ডাইভারজেন্স জিনিসটা কি? ডাইভারজেন্স হচ্ছে তোমার কোনো একটা বিন্দু থেকে ভেক্টর রাশিটি বাইরের দিকে ছড়িয়ে পড়ছে নাকি ভিতরের দিকে সংকুচিত হচ্ছে, এটা হচ্ছে তোমার ডাইভারজেন্স, ঠিক আছে? তো ডাইভারজেন্সের ফলাফল, ডাইভারজেন্স সবসময় স্কেলার রাশি হয়, নৈবেত্তিকগুলো খেয়াল রাখবা। গ্রেডিয়েন্টের মান ভেক্টর রাশি, ডাইভারজেন্সের মান স্কেলার রাশি। আবার কার্ল কি? কার্ল হচ্ছে তোমার হচ্ছে ওই যে ভেক্টর অপারেটর ছিল, ভেক্টর অপারেটরের সাথে যদি তুমি কোনো একটা ভেক্টরের ডট গুণ করো, ক্রস গুণ করো, তখন সেটা হচ্ছে একটা কার্ল পাওয়া যায়। তো কার্ল হচ্ছে একটা ভেক্টরের ফিল্ডের ঘূর্ণন বা আবর্তনের প্রবণতা প্রকাশ করে। যখন কার্ল শূন্য হয়, কার্ল যখন শূন্য হয়, ভেক্টর এই দুইটা হয় তোমার অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল। এটা কিন্তু প্রচুর নৈবেত্তিক আসে পরীক্ষায়, বিভিন্ন বইতে দেখতে পাবা, বিভিন্ন সালে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে এটা, যে হচ্ছে অঘূর্ণনশীল কখন হয়, কার্ল শূন্য হলে ভেক্টর দ্বয় কি হয়? অবশ্যই অঘূর্ণনশীল। এখন ভেক্টর ফিল্ড যে থাকে, ভেক্টর ফিল্ডের সাথে আরেকটা ভেক্টর তৈরি করে, এখানে হচ্ছে তোমার কাজ করে কি? অপারেটর। অপারেটরটা হচ্ছে যদি তোমার ক্রস গুণ আকারে থাকে তখন কার্ল, ডট গুণ হইলে ডাইভারজেন্স, আর মনে করো যে বীজগণিতিক গুণ যেটা মানে ওই স্কেলার ফাংশনের মধ্যে ঢুকলে সেটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট।
তো এই ছিল মূলত তোমার ভেক্টর নিয়ে পড়াশোনা। এগুলো যদি তুমি একটু প্র্যাকটিস করো, আমাদের সিজনের মধ্যে প্রচুর নৈবেত্তিক দেওয়া আছে, নৈবেত্তিকগুলো প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট আর কাঙ্ক্ষিত কলেজ পাওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। শুভকামনা সবাইকে, চলো পড়তে বসো।